আমি যে গিয়ে মাত্র দাঁড়ালাম, ঠিক হুট করে আমার পায়ের মধ্যে একটা আমি মানে ধাক্কা পেলাম, পায়ে ধাক্কা পেয়ে তো সাথে সাথে গুলি খেয়েছে। এটা আসলে যারা গুলি খেয়েছে এরাই বলতে পারবে, মনে হয় না যেন গুলি খেয়েছে। আমার কাছে মনে হলো যেন একটা আমি ইট বা কোনো একটা জিনিস আমাকে আঘাত করা হয়েছে। তা আমি এটা দেখেই মুভ করেছি ব্যাকে, যে 2 থেকে 3 কদম পিছনে যাওয়ার পরে আমি দেখলাম যে আমি আর হাঁটতে পারছি না। ঠিক এই মুহূর্তে আমি মাটিতে প্রায় লুটিয়ে পড়া অবস্থায়, আর আমাকে ওরা এখানে যারা ছিল সবাই আমাকে দেখে চিনে, যেহেতু আমি কয়েকদিন সেখান থেকে আন্দোলন করেছি, পরিচালনা করছি, অলমোস্ট সবাই চিনে। হ্যাঁ ভাই, আপনি তো গুলি খেয়েছেন, কোথায়? আমি তো রক্ত বেরোচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জুলাইয়ের গণবিপ্লব বা গণ অভ্যুত্থান যেভাবেই বলি না কেন, ফ্যাসিস্টকে বিদায় করবার জন্যে রাজপথে যে লড়াকু সৈনিকেরা নেমে এসেছিল, যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রাঙিয়ে আমাদেরকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ উপহার দিয়েছিল, তাদের প্রতি শুরুতেই বিনম্র শ্রদ্ধা। রাজপথের সেই শহীদদেরকে তো আর আমরা ফিরে পাব না, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু সেই রাজপথের লড়াকু সৈনিক যারা লড়াই করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ উপহার দিয়ে এখনো পর্যন্ত টিকে আছেন একটা স্বপ্ন নিয়ে, যে একটা প্রত্যাশিত বাংলাদেশ আমরা পাব, তাদের মধ্য থেকে কাউকে না কাউকে ডেকে এনে আমরা একটা গল্প তো আপনাদেরকে শোনাতেই পারি। আজকেও আমার স্টুডিওতে এমনই একজন আছেন, তার নাম কামরুল হাসান। তার কাছ থেকেই সেই লড়াইয়ের মুহূর্তগুলো শুনব, কেনই বা তিনি এরকম জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলেন। কামরুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঠিক ওই জায়গাটাই যেতে চাই, একদম শুরুতেই। আপনি একটা বুলেট সাথে করে নিয়ে এসেছেন, শুরু থেকে একটু দেখাবেন? একদম একটা বুলেট। আমি আমার জীবনে আসলে এই প্রথমবারের মতো এই সাইজের বুলেটটা হাতে নিলাম বা দেখলাম খুব কাছ থেকে, কারণ বুলেটের সাথে তো আমাদের সরাসরি পরিচয় হওয়ার কোনো সুযোগ নাই, বা এটাই স্বাভাবিক। আমি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখেন। এই বুলেটটা কখন আপনার পায়ে বিঁধলো, বা সেই ঘটনাটা যদি একটু বলেন, আসলে হলোটা কি, বা সেই তারিখটা কবে ছিল? এই বুলেটটা আমার পায়ে লেগেছিল 4 আগস্ট 2024। আচ্ছা আচ্ছা। এটা স্থানটা হচ্ছে সায়েন্স ল্যাব মোচড়ে। ওখানেই সায়েন্স ল্যাব মোচড়ে আমাদের ছাত্র জনতার সিদ্ধান্ত আলোকে আমরা প্রায় বিগত 2-3 তারিখ থেকেই নিয়মিত সেখানে আন্দোলন করে আসছিলাম। 4 তারিখও যথারীতি আমরা 10টার দিকে সেখানে উপস্থিত হয়েছি। পুলিশ ছিল, পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের উপস্থিতি দেখে এবং আমাদের যে শক্তি, মাঠের যে শক্তির কথা বলি আমরা, সকাল থেকেই 10টা থেকেই আমরা ওইখানে অবস্থান নেই, এবং আমাদের অবস্থানের দৃঢ়তা দেখে পুলিশ আস্তে করে ঢাকা কলেজের দিকে চেপে যায়। পরবর্তীতে ওইখানে 10টা থেকে শুরু করে আমরা আসলে ওইখানে অনেকটা অর্গানাইজিং জায়গায় ছিলাম। 10টা থেকেই আমরা মোচড়ের স্লোগান দিচ্ছি, বিশেষ করে আমি নিজেই স্লোগান দিচ্ছি, পাশাপাশি কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি স্লোগান দাও, বা ঠিক করে দিচ্ছি ওইখানে। আর চারপাশে হাজার হাজার জনতা সেখানে উপস্থিত। ঠিক 10টার পরে 11টার দিকেই, বা 11:10-15 ঠিক এই টাইমে আমার কাছে সংবাদ আসছে যে ভাইয়া ছাত্রলীগ হামলা করতেছে আমাদের থেকে, পিলখানার পাশ থেকে। মানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, এখন যে নিষিদ্ধ সংগঠন। এটা আসলে নিষিদ্ধ তো আমরা বলে ফেলি, কিন্তু নিষিদ্ধ তো আসলে করার যৌক্তিক কারণগুলো যদি আমরা দেখি, যে এটা জঙ্গি বললো, বাস্তবতা এটার সাথে যদি ধর্মীয় কোনো ট্যাগ থাকতো তাহলে এটাকে জঙ্গি বলা যেত। আসলে লড়াইতে ছিলেন আপনারা, কাছ থেকে তাদের বিধ্বংসী যে চেহারাটা দেখেছেন, ওরা আসলে মনুষ্যত্ব আছে বলে কেউ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। কেন এটা আপনার মনে হলো? মানে ওই ওদের যে নৃশংসতা, ওদের যে হিংস্রতা, এটা আসলে আমরা তো অনেক সময় অনেক প্রাণীর মধ্যে কোনো না কোনো মায়া দেখি, কিন্তু ওদের মধ্যে মায়াটা ছিল না। যখনই যাকে পাচ্ছিল তাকে মনে হয় যেন শুকুনের মতো করে তারা নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়তেছিল। একে মানুষ পিটাচ্ছে না কোনো জন্তু জানোয়ার, কোনো ক্ষতিকর কোনো প্রাণী পিটাচ্ছে, এটা তাদের মধ্যে, এই হুঁশটা তাদের মধ্যে ছিল না। আচ্ছা।
আমরা 10টা থেকে ওইখানে অবস্থান নিয়েছি, 11টার দিকে আমার কাছে সংবাদ আসছে ভাইয়া ছাত্রলীগ হামলা করেছে আমাদেরকে পিলখানার পাশ থেকে। আচ্ছা, পিলখানার পাশ থেকে। তখন আমাদের এদিক থেকে একটা গ্রুপ এগিয়ে গিয়েছে ওদেরকে যেন ওরা যেন সায়েন্স ল্যাব পর্যন্ত না আসতে পারে প্রতিরোধ করার জন্য। আমাদের অবস্থানটা ঠিক এখানে ছিল হচ্ছে সিটি কলেজ থেকে। আপনাদের হাতে কি ছিল তখন? আমরা একেবারে প্রতিরোধের জন্য কিছুই ছিল না, আমরা জাস্ট মানুষ ছিলাম। হয়তো তখন মাঝে মাঝে রাস্তাঘাট থেকে আমরা যে ডিল খুঁজে পাই বা ব্যানারের ছোটখাটো লাঠি, এর বাইরে আমাদের হাতে তার কিছুই নেই। আর ওদের কাছে অলমোস্ট আমি বলবো সবার কাছে পিস্তল ছিল। এটা আমরা সচক্ষে না দেখে আমাদের আহতের সংখ্যাটা যদি দেখে, আমি আসতেছি এখানে ধীরে ধীরে, আমরা তো 10টা 11টা থেকে তখন যখন সংবাদ আসলো তখন একটা গ্রুপ সেখানে গিয়ে তাদেরকে মোকাবেলার জন্য গেল। এরা স্টার কাবাব পর্যন্ত যেতে পারছে, ইয়েলো যেই ব্রাঞ্চটা আছে সেখানে এই পর্যন্ত গিয়ে ওর দিক থেকে ধাওয়া দিচ্ছে। লোকেশনগুলো দেখেছেন, তারা আরো রিলেট করতে পারবে। এই ওরা ওই দিক থেকে ধাওয়া করছে, এরা এই দিক থেকে ধাওয়া করছে। তবে আমরা ইয়েলোর এই পাশে আর স্টার এই পাশে আমরা এদেরকে আসতে দিচ্ছি না, আমরা ওই পর্যন্ত তাদেরকে প্রতিরোধ করে রাখছি। আর ওরা ওই দূর থেকে নন স্টপ গুলি চালাচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে যেন প্রতি মুহূর্তে যারা ওইখানে ছিল বা দেখেছেন ওই দিন, বা যদি আমরা সংবাদ মাধ্যমে যদি দেখি ওই দিন যে পপুলার হসপিটালটা যদি আমরা আহত সংখ্যাটা দেখি, প্রতি মিনিটে আহত রোগী আসতেছিল এবং সব গুলি। এখানে কোনো ইটা নাই, কোনো লাঠি নাই, তারা আমাদেরকে পাচ্ছে না। দূর থেকে তারা আপনাদের সাথে যখন সংঘর্ষ হচ্ছে এটা আসলে পুলিশের সাথে না, পুলিশের সাথে না, সেই ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ ঘোষিত যেই সংগঠন বাংলাদেশ, তারা একদম সশস্ত্র অবস্থায় তারা হামলা চালায়। এর মধ্যে আমরা এখান থেকে নড়ছি না যে আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে হয়তো আমাদের এই প্লেসটা হাতছাড়া হয়ে যেতে পারে। আমাদের ছাত্রদের সাথে যে ছাত্র জনতার যে সিদ্ধান্ত সারা বাংলাদেশকে, সারা ঢাকা শহরকে বিভক্ত করে যে স্পোর্টগুলো বিভক্ত করেছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য একটা স্পোর্ট ছিল আমাদের সায়েন্স ল্যাব। আমরা ওই জায়গাটা ছাড়বো না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা ছিল এবং আমরা ওই মানসিকতা নিয়ে সেখানে নেমেছি এবং সেই পর্যায়ে এখানে ছিলাম। আমরা এই জন্য ওইখান থেকে না গিয়ে আমরা একটা গ্রুপ পাঠিয়েছি যে তোমরা দেখো। ঠিক আধা ঘন্টা পরে আবার আসছে নিউজ, ভাইয়া অসংখ্য আহত হয়েছে, এখন আরো লোক দরকার। ঠিক আমি বলবো যে 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা আবার এখান থেকে, আমি নিজেই মাইক নিয়ে, ওই দিনে অনেকগুলো ভিডিও আছে, আমি ঘোষণা দিচ্ছিলাম এখান থেকে ভাই 150 ভাইয়েরা যাবেন, যে আপনারা গিয়ে আবার সেখানে স্টেপ নেবেন, ঠিক মানে তাদেরকে প্রতিহত করার জন্য, যেন তারা এদিকে না আসতে পারে। আমাদের এখান থেকে ঠিক আবারও 150 লোক গিয়েছে। যাওয়ার পর ওরাও ঠিক এরকম 20, 25, 30 মিনিট পর আবার সংবাদ আসছে আমার কাছে যে ভাইয়া ওইখানে তো আসলে লোক আরো প্রয়োজন। ওরা তো গুলির কাছে আসলে ভাই আমরা কি করতে পারি? আমাদের হয়তো সাহস ছিল, দেশপ্রেম ছিল, দেশের প্রতি হাসিনার বিরুদ্ধে যে আমাদের যে, তখন তো আসলে সব মানুষের মধ্যে এক ধরনের মাথায় রক্ত চলে আসার মতো। তাদের যে গণহত্যা হয়েছে, এই গণহত্যা দেখে তো কেউ স্থির থাকার, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু স্থির থাকার মতো না। আমাদের কোনো সুযোগ নেই। পাশাপাশি আমাদের সে চিন্তাও আসছে না আমাদের মাথায় একটাই যে বলছেন, আমার গুজবাম্প হচ্ছে, কিন্তু আমার তো সেটা মনে পড়লে তো আসলে চোখের পানি চলে আসে। সেই সময়টুকু যদি আমরা কল্পনায় আসে যে সেই সময়টা আমরা কেমন কাটিয়েছি ওই টাইমটায়। তখন আধা ঘন্টা পরে যখন ওরা আবার সংবাদ নিয়ে আসলো, তখন আবার 150 লোক গেল। এইভাবে প্রায় 2টা পর্যন্ত মারামারি চলছে। ঠিক 2টার কিছুক্ষণ আগে যখন আসছে, তখন ঠিক আমার মনে হলো যে এবার একটু আমি যাই। বারবারই পাঠাচ্ছি, সংবাদ আসছে গুলি খাচ্ছে, যে আমি তো আসলে কাকে পাঠাচ্ছি, আমার কাছে বিবেকের বোধ কাজ করতেছে যে আমি যাচ্ছি, লোকগুলো যাচ্ছে আমাদের কথায় আহত হয়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাব। তখন আমি নিজেই মাইকে ঘোষণা দিলাম, এখন আমি যাব, আমার সাথে 150 লোক যাবেন, বাকিরা এদিকে থাকবেন। এদিকে থাকবেন। আমি নিজে গিয়েছি। কয়টা বাজে তখন? এটা ঠিক 2টার ঠিক 20-25 মিনিট আগে হবে, 10-15 মিনিট এরকম হবে। জোহর নামাজটা হয়ে গেছে। আমরা সেখানে গিয়েছি। আমি সেখানে গিয়ে ঠিক এই ইয়েলো যে ব্রাঞ্চটা আছে, আমি এর সামনে পর্যন্ত ওই রাস্তার স্টার কাবাবের উল্টা পাশেই ওইখানে গিয়ে দাঁড়িয়েছি। আমার মনে হয় 30 সেকেন্ড হয়নি। মানে ওদের গুলি আমি বুঝতে পারবো না আমার কথা থেকে। আমি ওইখানে টোটালি 2 মিনিট ছিলাম না। আমি ওখানে গিয়েছি, সাথে সাথে গুলিবিদ্ধ, অর্থাৎ আমি সামনে ছিলাম তাই গুলি খেয়েছি। তার মানে যারাই সামনে ছিল প্রতি মুহূর্তে তারাই গুলিবিদ্ধ হচ্ছিল। আমি ওইখান থেকে যেটা রিয়েলাইজ করলাম, ওই বাহিনীটা তাহলে পুলিশ বাহিনী ছিল? পুলিশ বাহিনী ছিল না, ওটা ছিল সশস্ত্র যুবলীগ, একেবারে ছাত্রলীগ যারা। আমি তো এখান থেকে বলবো যে যুবলীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, যুবলীগের ভূমিকা কোথায় থেকে পিছিয়ে ছিল। আমরা সেখানে তখন আমি যে গিয়ে মাত্র দাঁড়ালাম, ঠিক হুট করে আমার পায়ের মধ্যে একটা আমি মানে ধাক্কা পেলাম। পায়ে ধাক্কা পেয়ে
তো সাথে সাথে গুলি খেয়েছে, এটা আসলে যারা গুলি খেয়েছে এরাই বলতে পারবে, মনে হয় না যেন গুলি খেয়েছে। আমার কাছে মনে হলো যেন একটা আমি ইট বা কোনো একটা জিনিস আমাকে আঘাত করা হয়েছে। তা আমি এটা দেখেই মুভ করেছি ব্যাকে, যে 2 থেকে 3 কদম পিছনে যাওয়ার পরে আমি দেখলাম যে আমি আর হাঁটতে পারছি না। ঠিক এই মুহূর্তে আমি মাটিতে প্রায় লুটিয়ে পড়া অবস্থায়, আর আমাকে ওরা এখানে যারা ছিল সবাই আমাকে দেখে চিনে, যেহেতু আমি কয়েকদিন সেখান থেকে আন্দোলন করেছি, পরিচালনা করছি, অলমোস্ট সবাই চিনে। হ্যাঁ ভাই আপনি তো গুলি খেয়েছেন, কোথায়? আমি তো রক্ত বেরোচ্ছে। এটা দেখে তো আমি নিজে বুঝতে পারলাম যে আমি গুলি খেয়েছি, আমার যে জুতাটা ছিল জুতাটা ছিদ্র হয়ে গেছে, আমি দেখেছি। এবং আমি তারপরেও মনে করেছিলাম যে এটা রাবার বুলেট অথবা পুলিশের যে ছোড়া গুলিগুলো হয়, এটাও আমার আগে খাওয়ার অভিজ্ঞতা ছিল, তাই আমি খুব বেশি কনসার্ন ছিলাম না ওই মুহূর্ত পর্যন্ত যে এটা হয়তো এরকম কিছু। কিন্তু আমাকে যখন ধরে, আমাদের এখানে রিক্সা ছিল, মানে আলহামদুলিল্লাহ রিক্সা ভাইদেরকেও আমরা আসলে এদের রক্ত মারিয়ে বাংলাদেশ এই আন্দোলনে যে ভূমিকাটা, আজকেও আমি যখন আসছিলাম এখানে, আমি কিছুটা পথ রিক্সা এসেছি, একটু বলি, ওনার সাথে আমার গল্প হচ্ছিল, ইন্টারাপ্ট করলাম আমি আপনাকে। আমি শুধুমাত্র গল্পটা তুলেছি, প্রসঙ্গ আসে না এখন, আমরা এখন চায়ের কাপে বসলেই তো গল্প আসে। আমি দেখলাম যে ওনাদের মধ্যে এখনো পর্যন্ত যে তেজ এবং ফ্যাসিজমের বিরুদ্ধে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে পরিমাণ ঘৃণা, এবং উনি বলছিলেন যে মামা আপনারা তো দেখেন নাই, আমাকে সে বলছে, চ্যালেঞ্জ করে বলছে, তার আমি দেখলাম সে কাঁপছে বলতে বলতে, এবং বারবার আমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন। উনি বলছেন যে আপনারা তো দেখেন নাই, আমরা তো দেখছি মামা, আমরা তো রাস্তায় ছিলাম। তো এটা আমি মানে ওনাদের যে কথাটার প্রসঙ্গে যে প্রসঙ্গে এসেছে আর কি, ওনারা এখানে একেবারে উইদাউট এনি পেমেন্ট, মানে আমাদের কোনো সিদ্ধান্ত নাই, কোনো পরিকল্পনা নাই, কিন্তু ওনারা নিজ দায়িত্বেই যে আহত হচ্ছে তাকে দ্রুত পপুলার হসপিটাল নিয়ে এসে আবার চলে যাচ্ছেন। নিজে ওনারা কখনো কখনো নিজেরাও আহত হচ্ছেন, কিন্তু কোনো ধরনের তাদের মধ্যে কোনো ধরনের রিপেন্ট নেই, অনুশোচনা নেই, এবং কোনো কিছু পাওয়ারও আশা আমি দেখি নাই। তো উনি আমাকে সাথে সাথে উঠে নেয়, আমাকে দ্রুত, একজন আহত আছে অলরেডি রিক্সায় ছিল, এর পাশে আমাকে উঠাই দিছে। আমাকে এনে যখন পপুলারে ঢুকানো হলো, আমি আসলে এই স্মৃতি কীভাবে প্রকাশ করবো আমি জানি না, কারণ ওই সময়টা আমি যখন দেখেছি, আমি তো এতদিন আহতের কথা শুনে আসছি, আমি দেখি না কে আহত হয়েছে। ঢুকে দেখে এমন কোনো বেড নেই যেখানে আহত নেই, এমন প্রত্যেকটা বেডে আহত রোগী আছে, চিকিৎসা করছেন। সেই ভাইদেরকে আমি স্মরণ করছি, সেখানে হয়তো ইন্টার্ন ডাক্তার ছিল অথবা পপুলার প্রফেশনাল ডাক্তারই ছিল। ওনারা যে পরিমাণ ত্যাগ-তিতিক্ষা দেখিয়েছেন, ওনাদের প্রতি কৃতজ্ঞ। ওনারা নিঃশ্বাস ফেলার সময় পাননি। দেখা যাচ্ছে বেডে একজন অসুস্থ রোগীর চিকিৎসা চলছে, আবার আরেকজন দাঁড়িয়ে ধরে ধার করে রাখছে, অর্থাৎ অপেক্ষা করার সময় নাই, ওনাকে উঠাইয়ে ওনাকে বসাবে না। আমরা এর উল্টো গল্পটা অনেক জায়গা থেকে পেয়েছি, যে আপনি যেটা বলছেন সেটাই বেশি, কারণ ওই মানবিক সবাই হয়ে গিয়েছিল বলেই, সবাই একাট্টা হয়েছিল বলেই, যে জায়গা থেকে আমরা হয়তো বা 5 আগস্ট একটা চূড়ান্ত বিজয়, মানে ওই পর্যন্ত একটা বিজয় আমরা পেয়েছি। আদারওয়াইজ আবার এর উল্টো গল্পটা আমরা পেয়েছি, এমনও হয়েছে যে যারা আহত হয়ে গেছেন, বিশেষ করে খুবই দুঃখের সাথে বলতে হয় যে সরকারি হসপিটালগুলোতে যারা ওই সময় নিয়োগপ্রাপ্ত ডক্টর বা স্টাফ, তারা কিন্তু খুব বেশি আবার হেল্পফুল ছিলেন না। সেই গল্পটাও আমরা কিন্তু আগের পর্বেও পেয়েছি আমাদের। তারপরে কি আপনার ব্যান্ডেজ ট্যান্ডেজ হয়ে গেল? হ্যাঁ, ওইখানে গিয়ে পরবর্তীতে তো এটা আসলে আমাদের যে ভাইরা আমাদেরকে এখানে হেল্প করেছেন, ওনারা কিন্তু ছাত্র আন্দোলনের অংশই ছিল। ডক্টর যারা পড়াশোনা করেছেন, আমরা জানি যে ডাক্তাররাও কিন্তু নেমে আসছিলেন, সব জায়গা থেকে সব প্রফেশনাল মানুষগুলো নেমে আসছেন। ওনারা ওই সিদ্ধান্ত নিয়ে আসছেন। আমি ওনাদের যে অ্যাটিটিউড, যে মুভমেন্টটা দেখেছি, তাতে ওনারা এই সিদ্ধান্ত নিয়ে আসছেন যে এখানে আহত হবে, আমরা চিকিৎসা করাবো। তো ওখানে নেওয়ার পর আমাকে বেডে শুয়েছে, তখন আমি পিছনে একটু পায়ের পিছনে হাত দিয়েছি যে আমার পিছনের সাইডটাকে ভিজা কিনা, তাহলে আমি ধরে নিতে পারতাম যে আমার বুলেটটা বের হয়ে গিয়েছে। তা আমি যখন দেখলাম যে শুকনা, তখন আমি ভাইদের বারবার বলছিলাম ডাক্তারদেরকে, ভাই আমার কিন্তু বুলেটটা আছে, আপনারা ভালো করে চেক আপ করেন। কিন্তু ওইখানে ওই সময় কিন্তু ছিল না, আমাকে এখানে এক্সরে করবে, দেখবে, তারপর প্রপারলি ট্রিটমেন্ট দিবে। কারণ ওইখানে জাস্ট আমি বলবো যে প্রত্যেকটা পেশেন্ট 2 থেকে 3 মিনিটের বেশি পায় নাই, কারণ ওনাদেরও কিছু করার নাই। এখানে তো আসলে কাকে থেকে কাকে ধরবে, এত আহত একেবারে প্রতি মিনিটে। আমি যে বেডে শুয়েছিলাম, আমাকে অপেক্ষা করতে হয়েছে আরেকজনকে চিকিৎসা দেওয়ার কারণে। আবার আমি যখন ছিলাম তখন আরেকজনকে অপেক্ষা করতে হয়েছে, আমি দেখেছি তিনি দাঁড়িয়ে আছেন আমার জন্য। আমি চিকিৎসা নিলে উনাকে শোয়াবে, মানে সিচুয়েশনটা কত ক্রিটিক্যাল ছিল, এটা আসলে আনবিলিভেবল। এটা চোখে না দেখলে বোঝা যায় না। ওইখানে যাওয়ার পরে আমাকে তো ওনারা বারবারই ভালো করে চেক আপ করেছেন। চেক আপ করে দেখলেন যে হাত দিয়ে চেক আপ করে বললেন যে ভাই বুলেট নেই, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। এই জন্য যে
বুলেটটা তো বের হতে হবে। তখন ডাক্তারি যেটা বললো আর কি, ওনারা সেলাই প্রায় আমার 5 থেকে 6টা সেলাই লেগেছে। সেলাই লাগার পরে আমি যখন বললো যে বুলেট নাই, আমি সেখান থেকে বের হলাম। বের হয়ে আমি একটা গল্প বলি জাস্ট, এটা আমার সাথে ঠিক 15-20 মিনিট আগে ওই ইয়াতে সায়েন্স ল্যাবের দিকে আপনার পপুলার ওই অংশে যাওয়ার ঠিক পূর্বে আমার সাথে একজন ভাই দেখা করছেন, নয়াবাজার থেকে উনি গিয়েছেন, জনতা বেলাল ভাই, আমি চিনি। ওনার বাসা হচ্ছে সানাপাড়, আর উনি জব করেন হচ্ছে নয়াবাজার। উনি ঠিক ওইখানে গিয়েছেন সায়েন্স ল্যাব মোচড়ে গিয়ে, তার আমার সাথে দেখা হলো। মানে আবেগ তো সবারই আছে, সবাই এটার সাথে একত্রতা পোষণ করেছে। উনি আসার পর আমি যখন চিকিৎসা নিয়ে বের হলাম, বাইরে দেখি ভাই আহত হয়ে বসে আছেন। ওনার পায়ে ব্যান্ডেজ করা, উনি আহত, এবং ওনার যে চিকিৎসা তাতে ডাক্তাররাই বলছে আপনি এখন সলিমুল্লাহতে আপনাকে নিয়ে যাওয়া উচিত, ওইখানে আপনার ডিপ্রেশন চিকিৎসা। এরপরে আপনার ওই প্রাইমারি চিকিৎসার পরে আপনার অবস্থাটা কি হলো? আপনার ওইখান থেকে পরবর্তীতে এখন আমার যে এটা পরে বলতে পারবো আর কি, আমার বুলেটটা কিন্তু তখন বের হয়নি। এটা তখন পর্যন্ত আমি আর শিওর ছিলাম না, যেহেতু ডক্টরের বললো যে নেই, আমি সেভাবেই সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাকে ওইখান থেকে নিয়ে আসা হয়েছে আবার ঠিক মোচড়ে। এখন আমি এমন একটা দ্বিধায় পড়েছি যে আমি কি চলে যাব না থাকবো, যেহেতু ওই অবস্থায় ব্যান্ডেজ অবস্থায়। এখানে চলে যাওয়ার ক্ষেত্রে 2টা প্রবলেম হচ্ছে আমার, মানে বসে বসে চিন্তা করলাম। একটা হচ্ছে এখানে যে শৃঙ্খলাটা ধরে রাখা দরকার, সেটা কে ধরে রাখবে, একটা তো প্রয়োজন। আমার হয়তো ভূমিকা খুব ছোট হতে পারে, কিন্তু এক ধরনের ইনস্ট্রাকশনগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কি ধরনের ইনস্ট্রাকশন। আর আরেকটা হচ্ছে আমি এই মুহূর্তে যাব, আমার বাসাটা তখন হচ্ছে, আমি বাসায় থাকি না, আমার বাসা হচ্ছে বংশালে। আমি তার পূর্ব থেকেই 7-8 দিন পূর্ব থেকেই বাসায় নেই। আর ওই মুহূর্তে আমার মা ছিল হসপিটালে, সিকিউরিটি হসপিটালে ভর্তি ছিল। আমি ওইখান থেকে আন্দোলনে আসতাম, ওইখানে চলে যেতাম, মায়ের কাছে চলে যেতাম। মা তখন হসপিটালেই, সিকিউরিটি হসপিটালে, আমার ওয়াইফ সেখানে থাকেন, হসপিটালে থাকেন। আমি তাদেরকেও বলতে পারছি না যে এই সিচুয়েশনে আমি অসুস্থ। ওনারা তো শুনলে সাধারণত একজন অসুস্থ ব্যক্তিকে যদি আরেকটু মানসিকভাবে প্রেশার দেওয়া হয় তখন অসুস্থ বেড়ে যায়। আমি ওনাকেও বলতে পারছি না, সিদ্ধান্ত নিয়েছি মেজো ভাইয়ের বাসায় যাব। আমার মেজো ভাইয়ের বাসাটা হচ্ছে বসুন্ধরা সিটির ঠিক অপর পাশে, উল্টা বাসায়, কলাবাগান থানার পিছনে। কিন্তু ইতিমধ্যে আমার তো যেহেতু এটার সাথে রিলেটেড ছিলাম আন্দোলনের বেশ কয়েকদিন, আমরা দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনার যে বাহিনীরা, যে গুন্ডা বাহিনী, সে তো সেট আপ দিয়ে রাখছিল পুরো বঙ্গভবন থেকে শুরু করে সব জায়গায়। ওই অংশটাই ওই অবস্থায় কোথাও যাবেন, এখন আমি এই অবস্থায় চিহ্নিত হয়ে গেছে, হ্যাঁ চিহ্নিত হয়ে গেছে যে আপনার পায়ে ব্যান্ডেজ করা। মানে আমি ওই একটা হচ্ছে ওই প্রবলেম, আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এখানে এটা ওই অবস্থায় তারা যদি পেয়ে যায় তো মেরে ফেলবে তো এটা আমরা নিশ্চিত যে আমরা সবাই ওই মুহূর্তে যারা মাঠে আছে আমরা নিশ্চিত জানি যে এই মুহূর্তে কাউকে পাওয়া মানে তার মৃত্যু। মুভ করলেন কিভাবে? বা পরে ওইখানে আমি এখানে আমি ওইখানে একটা রিক্সা ছিল, রিক্সা বলতে আমাদের মাইক যে আমরা লাগিয়েছে যে রিক্সাটা, আমাকে সবাই বললো ভাই আপনি এখানে বসেন, আপনি যাবেন না, আপনি এখানে বসে থাকলেও হবে। আমি এখানে বসেছিলাম, বসে পেইন হচ্ছে পেইন কিলার খেয়েছি। এটা ছিল প্রায় 2-2.5 ঘন্টা, আমার কোনো পেইন ছিল না। তারপরে আস্তে আস্তে আসছিল পেইনটা, যখন ঠিক 4টা 4:30 পর আমার পেইনটা কিন্তু আমি বুঝতেছিলাম যে আস্তে আস্তে পেইন আসতেছে। আমি ওখানে বসা, স্লোগান, আমি তখনও কিন্তু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে আমি দেখেছি অনেক মিডিয়াতে আসছে, পা দেখায়নি, কিন্তু আমি তো ওই বসা অবস্থায় বা দেখাচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম। ওইখান থেকে 5টার পরে এখন তো আমাকে আসলে যেতে হবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি কিভাবে যাওয়া যায়। পরিচিত কয়েকজন বলল যে রিক্সা উঠাই দিই, কিন্তু ওই যে ভাইয়া যেটা বললেন আপনি, যে আমি তো আসলে কারোর সামনে পড়লে জিজ্ঞেস করবো আহত কিভাবে হয়েছে, আমার আইডেন্টিটি কি, এবং সেই ক্ষেত্রে আমি যদি স্বাভাবিকভাবে আমি দিতে পারবো না। এবং আমার মোবাইল ঘাটলে, আমার মোবাইল ধরলে সব কিছুতে এটা হচ্ছে জুলাই আন্দোলনের যে চিহ্নগুলো, সবই ফেসবুক আমার সবই দেখলে বুঝবে। তখন আমার পরিচিত 2-1 সাংবাদিক ভাই ছিল, ওনাদেরকে আমি নক করেছি। যদি নাম আমি বলি, সেটা হচ্ছে বাংলাভিশন টিভির ছিল হচ্ছে মাহফুজ শুভ ভাই। আচ্ছা, আমি ওনাকে ফোন করেছি, ভাই আপনি কোথায় আছেন, আমি তো এইভাবে অ্যাসাল্ট, আমাকে তো লিভ দিতে হবে আপনার গাড়িতে করে। তো ওনাকে আবার অ্যাসাইনমেন্ট দিয়েছে হচ্ছে আপনার এই যে উত্তরা, আমাদের যে আন্দোলন চলছিল ওনার অফিস থেকে, উত্তরা, উনি এখানে নাই। এখানে নাই হয়তো উনি আসে আমাকে দিবেন, এটা অ্যাসাইনমেন্টের কাজ সম্ভব হচ্ছিল না। পাশাপাশি আবার আমার পরিচিত ছিল হচ্ছে আমাদের এই ক্যাম্পাসের ছোট ভাই, যে হাসিব বিল্লাহ, ও হচ্ছে এখন টেলিভিশনে, ওকে আমি নক করেছি যে হাসিব কোথায় আছে, আমি এই অবস্থায় আছে। ভাই আমি তো দূরে যাত্রাবাড়ির দিকে, ওনাকে ওইদিকে অ্যাসাইনমেন্ট দিয়েছে অফিস থেকে। তা আমি একটু আসলে তখন হতাশাত কাজ করা সে স্বাভাবিক। এখন এইভাবে মুভ করাটা মানে হচ্ছে জেনে শুনে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া।
এরপরে আমি সিএনজি খুঁজেছি, ওই দিন সিএনজি আমরা পাচ্ছিলাম না, ওখানে ছিল। পরে অপেক্ষায় ছিলাম একটু অন্ধকার হয়ে আসার জন্য। আসলে যারা এখন বাংলাদেশ নিয়ে কথা বলেন জানি না আমি, কিন্তু ওই সিচুয়েশনটা যারা ফেস করেছেন ওরাই বলতে পারবে, ওরাই শুধুমাত্র পরিস্থিতিটা বলতে কেমন পারবে ছিল যে পরিস্থিতিটা কেমন ছিলেন। দর্শক, চলছে প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্প। আমরা এতক্ষণ একটা যুদ্ধক্ষেত্রেই ছিলাম, এখনো পর্যন্ত আছি, যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি। যেটা আমাদের কামরুল হাসান মাত্রই বললেন যে ওই সিচুয়েশনে যারা ছিল, কেন ছিল, কি জন্য ছিল, সেই প্রশ্ন আমরা কামরুল হাসানকেও করব। আমরা হয়তোবা উপলব্ধি করি, আমরা হয়তোবা এখন আমাদের এই নতুন বাংলাদেশ নিয়ে অনেক রকমের স্বপ্ন দেখছি এবং আমাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কোথাও কোথাও। আমরা দেখতে পাচ্ছি এমন এমন কিছু মানুষকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, যেই মানুষগুলো হয়তোবা ওইভাবে এই যে বিপ্লবের অনুভূতি সেটা হয়তোবা সেভাবে ধারণও করেন নাই বলে আমরা মনে করি। আমরা আসলে কেন যে এই নতুন বাংলাদেশটা পেলাম, কি জন্যই বা এই মানুষগুলো রাজপথে নেমে আসলো এবং বন্দুকের নলের মুখে ফ্যাসিজমের বিপক্ষে একদম সিনা টান করে দাঁড়িয়ে গেল, সেই হিসেবটা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত চায়ের টেবিলে, আমাদের গল্পে, আমাদের আড্ডায়, আমাদের অনুভূতিতে, আমাদের কাজকর্মে সেসব থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। না হলে এই জাতিসত্তার সাথে, এই মানুষগুলোর সাথে তো বেইমানি করা হয়ে যায়। এরপরে আপনি আসলে গেলেন কিভাবে, যদি ছোট্ট করে বলেন। আমি তখন ঠিক মাগরিবের ঠিক আগে যখন একটু অন্ধকার হয়ে আসছিল, তখন একটা আমি অটো রিক্সা নিয়েছি, পায়ে রিক্সা না, যেটা একটু দ্রুত চলবে। ওনাকে বলেছি, পাটা একটু ঢেকে দিয়েছি একটা কাগজটা করে, মানে এমনভাবে ছিলাম, আমার ওই প্যান্টটা ছিল একটু, আমি যাওয়ার সময় প্যান্টটা একটু মোটা পড়ে গিয়েছে, একটু বড়, যাতে করে ঢেকে যায়। আমাদের প্ল্যান ছিল আমরা যে কোনো মুহূর্তে অ্যাসাল্ট হতে পারে, তো গুলি লাগবে, ঠিক এটার থেকে বেশি লাগছে ছাত্রলীগের হাতে পড়লে বাড়ি দিবে, মারবে, আহত করবে, তো একটু মোটা জামা হয়, একটু কম লাগবে। এটা আমরা যারা আসলে নিয়মিত আন্দোলনের সাথে জড়িত তারা কিন্তু এই বিষয়গুলো খুব বুঝি। তা আমি ওইরকমই একটা প্যান্ট, তখন প্যান্টটা পুরো ছেড়ে একদম পাটা ঢেকে দিয়েছি যেন বোঝা না যায়। আর আমি একটা অটো নিয়ে তখন কাঁঠাল বাগানের ভিতর দিয়ে আমি আমার বাসায় আল্লাহর রহমতে সেফলি আসতে পেরেছি। বাসায় উঠে কিন্তু আমি কাউকে বলতে পারিনি। আমরা এমন একটা পরিস্থিতি, আমার মা জানে না আমি আহত, আমার বাবা জানে না, ঠিক আমার ভাইটা জানে যে সেখানে যে বাসায় গিয়েছে, আর ভাইকে বলে দিয়েছি কাউকে বলা যাবে না। দেখেন আমরা এই যে জানাতে কেন পারেন, একটা হচ্ছে ফ্যামিলির একটা হচ্ছে কনসার্ন, আর সেকেন্ডলি হচ্ছে আমাদের যে সহকর্মীরা আছে, আমাদের সহপাঠীরা আছে, যারা জানলে হয়তো আমাদেরকে উপকার করতে পারতো, দুই কারণে জানাতে পারেনি। দেখেন, যদি 5 তারিখে শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা যদি না পালিয়ে যেত, তাহলে আজ আমাদের অবস্থানটা কোথায় হতো? তখন তো এই গুলিবিদ্ধটাই আমার জন্য একটা সাইন হয়ে যেত যে তুমি এই আন্দোলনে ছিলা। তখনই আমার জন্য হয়তো কোনো ধরনের কোনো পরিবারের জন্য কোনো আয়নাঘর প্রস্তুত হয়ে যেত। এই চিন্তা থেকে কাউকে বলতেও পারছিলাম না যে আমি আহত হয়েছি, কেউ জানতো না, আর একেবারে কেউ জানতো না। আমার মা তো আসলে মায়ের মনগুলো এরকমই হয়, মা আমাকে ফোন দিয়ে উত্তর, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। মা আজকে আসতে, মায়ের মন তো টের পাচ্ছিল যে আমার বাচ্চাটার কিছু একটা হয়েছে, আমি শিওর আমার মা তো বুঝে ফেলছেন। শুধু এইটুকু বলছে, আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি তো বাসায়, তবে আজকে একটু টায়ার্ড। আমি মনে হয় যে গুলিটা পায়ে না লেগে যদি বুকে বিদ্ধ হতো। এটা তো আসলে একেবারে আমি ওই মুহূর্ত থেকেই এখন পর্যন্ত যখনই এটা মনে পড়ে, তখন সৃষ্টিকর্তাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মন থেকে একেবারে দোয়া চলে আসে যে আসলে উনি আমাকে সেভ করেছেন। সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু উনি নিজ হাতে সেভ করেছেন। দেখেন, এটা যদি আমার একটু এই জাস্ট একটু উপর দিকে লাগলেই মৃত্যু হওয়াটা একেবারে স্বাভাবিক ছিল। এরপরে কতদিন পরে এই বুলেটটা আছে? পরে আমি তো জানতাম না যে বুলেটটা আছে। আমাকে ওইখান থেকে কিছু পেইন কিলার দিয়েছে, কিছু ওষুধ দিয়েছে, আমি ওটা খাচ্ছিলাম। 5 তারিখে মন বাসায় ঠিক ছিল না। আমি তো বাসা থেকে দেখা যাচ্ছে আপনার বাংলা মোটর, যে মোটরটা দেখা যায়, ওইখানে যে ছাত্রদের সাথে গন্ডগোল হচ্ছে, এই পাশে পুলিশ এবং যুবলীগ আছে, লাগতেছে, আমি তো দেখতেছি, কিন্তু আমার মন বাসায়। 5 তারিখ পর্যন্ত আমি বলতে পারি না যে আমার পায়ে বুলেট আছে, কিন্তু 5 তারিখে যখন আমি এই পাটা ফুলা দিয়েছে, মানে একটা ওষুধ খেলে তো কমার কথা, কিন্তু আমি হাঁটতে পারছিলাম না। আমার বাসায় বাচ্চাদের মতো বাসায় একটা আছে, চেয়ার আছে, যেটাকে চাকা আছে নিচে, আমি ওটাই বসে খাওয়ার টেবিলে যেতাম, ওটাই বসে ওয়াশরুমে ওটাকে চালিয়ে যেতাম। 5 তারিখে যখন শুনেছি যে হাসিনা চলে গিয়েছে, ওই মুহূর্তে আসলে ওই ভাষাটা আর প্রকাশ করতে পারবো না। এই যে আনন্দ, এই যে ব্যথা লাগছিল, ব্যথার মধ্যে যে মনের তৃপ্তি, মানসিক যে প্রশান্তি, শারীরিক ব্যথা আছে কিন্তু মানসিক যে প্রশান্তি সেটা পাচ্ছিলাম। এবং বাসায় যে কেউ আমাকে ধরে রাখবে, আটকে রাখবে, এই সুযোগ আমি কিন্তু বের হয়েছে ওইভাবেই।
আমি ওইভাবে থাকতে পারিনি, না থাকতে পেরে আমি একজনকে ফোন দিয়েছি যে আমি একটু বের হব, আমি গণভবনে যাব, একটা রিক্সার ব্যবস্থা করেন। আমাকে দুইজনে কাঁধে করে আমার বাসাটা ওইটা 13 তলায়, লিফটের নিয়ে লিফট নামিয়ে রিক্সা লিফটের সামনে এনে আমি রিক্সায় করে গণভবনে গিয়েছিলাম। এটা আসলে মানে আবেগ ছাড়া এটা সম্ভব না। এখন তো আমাকে যদি কেউ কোনো ধরনের রিওয়ার্ডের ব্যবস্থা করে দেয় যে আপনি গেলেই, আমি মনে হয় রিস্ক নিতাম না। কিন্তু ওই মুহূর্তটা এরকমই ছিল যে একটা স্বপ্নর মতো মনে হচ্ছিল, হাসিনা চলে গেছে, এটা একটা দুনিয়ার একদিন আগে জীবনের একটা বড়, তার একদিন আগে আমি গুলি খেলাম, মানে জীবনে একটা বড় পাওয়া মনে হয় আল্লাহ পূরণ করেছেন। যাই হোক, ওই সেলিব্রেশনের সঙ্গে আমরা অনেকেই ছিলাম এবং আমাদের প্রফেসর ডক্টর ইউনুস, ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল এর পরবর্তীতে যে এই যে গণভবনকে যে তছনছ করা হয়েছে এটাকে আপনি কিভাবে দেখেন। উনি জাস্ট একটা লাইনে একটা জবাব দিয়েছিলেন, সেটা হচ্ছে ইটস আ সেলিব্রেশন। রাইট, বিপ্লবের পরে এরকম একটা সেলিব্রেশন, এটাই স্বাভাবিক, মানে এই বিষয়টাই উনি বলেছেন। আমার মনে হয় যে এটা একটা, এবং ওই যে আপনার যে বের হয়ে আসা, ওই যে এত ব্যথা, আপনি বাসায় হাঁটতে পারছেন না কিন্তু আমাকে যেতে হবে, ফ্যাসিস্ট যেখানে ছিল, যেখানে ঘুমাতো, সেই বাসা থেকে যে বিদায় হয়ে গেছে সেটা সচক্ষে দেখে বুকের মধ্যে যে একটা শান্তি, সেই শান্তিটা অনুভব করা, এই তো বিষয়। এরপরে অবশ্য আপনি মনে হয় আর কতদিন পরে তারপরে আপনার মূল অপারেশনটা হলো? মানে তখন পর্যন্ত যে বুলেট আছে আমি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু আমার কিন্তু পাটা ফুলে যাচ্ছে। না, এর পরটাই আমি একটু জানতে চাচ্ছি। এরপরে ওইখান থেকে আমি তো ওই দিন তো ঘুরে ঢাকা বাসায় আসলাম, বাসায় এসে ওই দিনও আমি এইভাবেই দিন গেল। পরের দিন সকালে উঠে দেখি আমার পা ঠিক অস্বাভাবিকভাবে ফুলে গেছে। তখন আমার ডাউট হলো যে এটা তো আসলে ভিতরে হয়তো কিছু আছে। তখন আমাদের আন্দোলনের সাথে আমি আমাদের ছাত্র জনতার সাথে যোগাযোগ করেছি, যারা নেতৃবৃন্দ ছিল ওনাদের সাথে যোগাযোগ করে, ভাই আমার তো এই কন্ডিশন। তখন আমাকে হসপিটাল ওনারা এসে নিয়ে গেল। হসপিটাল গিয়ে প্রথমেই এটাকে ইয়া করা হয়েছে, আচ্ছা, ফিল্মটা বের করা হয়েছে এক্সরে করে। ফিল্মে দেখা যাচ্ছে যে একটা বুলেট আছে। এখন মজার বিষয় হচ্ছে, এবং আবার একটু বুলেটটা দেখি, সেই বুলেটটাই হচ্ছে আমরা প্রথমে দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই যে বুলেটটা, শুরুতে আমরা যে বুলেটটা দেখিয়েছি, এই যে আরেকবার আমি একটু দেখাই, এই হচ্ছে সেই বুলেটটা। জি, এবং এই বুলেটটা আমার যেখানে লেগেছে ঠিক ওইখান থেকে প্রায় 5 থেকে 7 আঙ্গুল ডিপে চলে গেছে। আচ্ছা, আর এই জন্যই ওইখানে ওনারা খুঁজে পাননি, আমি পরে পেলাম। আচ্ছা, যাই হোক, আমরা এখন আপনাদের আসলে এই গল্পগুলো, এই কষ্টের গল্পগুলো যতই আমরা শুনি না কেন, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আমি খুব দায়বদ্ধ মনে করি। কারণ আমিও রাজপথে ছিলাম, নানানভাবে ছিলাম। আমাদের শিল্পীরা যারা বাইরে ছিলেন তারাও তাদের মতো করে জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও কেন যেন মনে হয় যে একটা বুলেটের আঘাতের যে কষ্ট, সেই কষ্টটা তো আমি পাইনি। আমি অনুভবটা কি করে করি, আপনার এই কষ্টটা কি করে বুঝি বলেন? তো সেই জায়গা থেকে নিজেকে ভীষণ রকমের দায়বদ্ধ মনে করি। এখন যেই অবস্থানটা দেখছেন, প্রায় 3 মাস পরে আমরা কিন্তু এখন কথা বলতে বসেছি, যেই উদ্দেশ্যে আমরা আসলে এই ফ্যাসিজমের বিপক্ষে দাঁড়িয়েছিলাম এবং এর বিপক্ষে কথা বলেছি, রাজপথে আমরা নেমেছি, আপনারা ছিলেন, লড়াইতে ছিলেন, একদম সরাসরি সম্মুখ যোদ্ধা। আপনারা দেখেছেন তাদের ভয়ঙ্কর রূপ একদম কাছ থেকে। যেটা আপনি বলছিলেন যে শুধু ছাত্রলীগ কেন, যুবলীগকে কেন নিষিদ্ধ করা হয়নি, কারণ ছাত্রলীগ এবং যুবলীগ একাট্টা হয়েই কিন্তু রাজপথে হত্যাযজ্ঞগুলো চালিয়েছে, গুলি করেছে, সেটা আপনাদের ভাষ্য অনুযায়ী। কেন, আসলে আমার একটা প্রশ্ন তারপরেও করতে ইচ্ছে করে, সবাইকেই আমি করি, যে কেন? অনেক মানুষ তখন শুধুমাত্র বাসায় বসেছিল, আল্লাহর কাছে দোয়া করেছে, তারপরে ফেসবুকে লিখেছে, ওইভাবে সাহস করে যেতে পারে নাই। এই মানুষগুলো কোনো না কোনোভাবে ছিল। আবার আমরা আমাদের বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান তার স্ত্রীকে নিয়ে বিদেশে ওই টাইমে ঘুরে বেড়াতেও দেখেছি, এবং তার ওয়াইফ লিখেছেন যে তারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, মানে এখানে দেশের মানুষ মরছে তাতে তাদের কিছুই। এরকম মানুষজন আমরা তখনও দেখেছি, এখনও দেখছি। এখনও আমরা দেখি যে মুগ্ধ বা আবু সাইদকে নিয়ে যখন কোনো কিছু লেখা হয়, সেখানে প্রচুর পরিমাণে হা হা, তারপরে বাজে কমেন্ট আসে। আমি আসলে তাদেরকে নিয়ে কথাই বলতে চাই না। আপনার ভেতরে আসলে কি হয়েছিল বা কেন, এটাকে যদি ছোট্ট করে একটু বলেন, কোন অনুভূতিটা? আসলে ছাত্ররা যে যৌক্তিক দাবি নিয়ে মাঝপথে নেমেছিল, জি, এটা তো তখন পর্যন্ত তো এটা একটা যৌক্তিক, এবং এটা আমিও ছাত্র ছিলাম, এখন শেষের দিকে আমার প্রায় এজটা, এটা আমাদের একটা
অত্যন্ত যৌক্তিক। আমি প্রায় 25-26 বছর পর্যন্ত পড়াশোনা করে একটা জবের জন্য আমরা অ্যাপ্লাই করব, এবং সেখানে গিয়ে দেখি আমরা আমাদের 50%, 60%, 70% কোটার মাধ্যমে, ওই কোটাটাই আমি মনে করি যেটা নিজস্ব লোক, যার যার মতাদর্শের লোককে চাকরি দেওয়ার একটা মাধ্যম। এই বিষয়গুলো না, আমি আসলে এই বিষয়গুলো তো আমরা সবাই কম বেশি জানি। আমার আসলে আপনার অনুভূতিটা, মানে আপনি ঠিক কোন দিন থেকে মনে হলো যে না আমাকে একদম রাজপথে থাকতে হবে, আমি যদি মরেও যাই, শহীদ হয়ে যাই, আল্লাহর কাছে চলেও যাই, তারপরেও আমি আর পিছপা হব না? ওইটাই বলছিলাম আর কি। তো ওই আন্দোলন যখন ছাত্ররা মাঠে নামে, তখন ওদেরকে যেভাবে ম্যাচাকার করা হচ্ছিল, ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে, যেমন মুগ্ধ ভাই যেদিন নিহত হলেন, আবু সাইদ ভাই, এই জায়গাগুলো দেখে আমি মনে করি শুধু আমি না, শত শত লক্ষ লক্ষ মানুষ বাসায় বসে কেউ স্থির থাকতে পারেনি। তখনই মনে হলো যেন না, আমাদেরকে আর বসে থাকার সুযোগ নেই। এই অনুভূতিটুকু কাজ করছিল, এবং এখান থেকে, এবং বাংলাদেশকে তারা শুধু এই জায়গায় না, তখনই তো সব বিষয় ফুটে উঠছিল। এটা হয়তো একটার মাধ্যমে, একটা ইস্যুতে করে আন্দোলনটা গড়ে উঠেছে, কিন্তু তখন মাথায় আসছিল যে এই বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা এত বছর কথা বলতে পারি না, কথা বলার সময় এসেছে। আন্দোলনটা শুরুতে ছাত্রদের থাকলেও এরপরে তো না, সমস্ত ইস্যু এখানে একত্রিত হয়ে গেছে। বাংলাদেশ সংস্কারের ইস্যু, মানুষ যারা বিগত 15-16 বছরে কথা বলতে পারে নাই, অত্যাচারিত হয়েছে, সবাই তখন রাজপথে নেমে এসেছে। মানে বাংলাদেশের যে অসঙ্গিতগুলো, ফ্যাসিস্ট হাসিনা যে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে, তখনই সবগুলো আমাদের মাথায় ভাসতেছিল যে আসলে তো এটা শুধু এই ইস্যু না, এবং এটা বাংলাদেশকে পুনরুদ্ধারের একটা জায়গা আমার মনে হলো আন্দোলন হিসাবে এটাকে গড়ে উঠলো। তখন ভাবলাম যে জীবন থাকুক আর নাই থাকুক, এখানে আর ঘরে বসে থাকার সুযোগ নাই। সেই বাংলাদেশেই এখন আপনি আছেন? আছি। কেমন আছেন এখন? এখন যদি বলি, আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি, এবং এটা মন্ত্র থেকেই বলতে হয় ইসলামিক গ্রেটিং অনুযায়ী আলহামদুলিল্লাহ। কিন্তু প্রত্যাশার জায়গাটা আসলে আমরা যে প্রত্যাশিত বাংলাদেশ দেখতে চেয়েছি, এই জায়গাটা বলতে গেলে সত্যিকার অর্থে আমরা অনেকেই চোখের পানি ধরে রাখতে পারি না। আমরা এরকম বাংলাদেশ তো এখন যেটা, আমি যদি গত 2 দিন আগের ঘটনাটা যদি এখানে একটু উল্লেখ করি, মানে আমাদের আমরা যখন রেকর্ড করছি এটা থেকে 2 দিন আগে যে এই যে মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবকে, যে উনি তো আসলে ফ্যাসিজমের একটা অংশই ছিল। আমরা দেখেছি শাপলা চত্বর নিয়ে তার যে মন্তব্য ছিল, এবং আন্দোলনের এই আন্দোলন না, অন্য ক্ষেত্র, এবং শেখ মুজিবের যে মুভি বানানো হয়েছে, তার শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছে তিশা, আমরা জানি। তো এই মানুষগুলোকে এস্টাবলিশ করার, কোথায় থেকে করছে, কিভাবে করছে, এটা সত্যিকার অর্থে আমাদেরকে মর্মাহত করে। এখানে যদি আমি তর্কের খাতিরে একটু বলিও, সেটি হচ্ছে যে আবার জুলাই গণ আন্দোলনটা যখন একদম মানে পুরোপুরি সারা দেশব্যাপী ছড়িয়ে গেল, তখন কিন্তু আবার আমরা ফারুকী সাহেবকে দেখেছি, বা মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখেছি যে তিনি একদম সরাসরি ফ্যাসিজমের বিপক্ষে লিখেছেন, এবং পরবর্তী সময়েও লিখেছেন বা বলেছেন। তো এই ব্যাপারটাকেও আসলে আপনি যেহেতু বলছেনই, এটাকে আপনি একজন যোদ্ধা হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন? এখন এখানে আসলে আমি যদি একদম অল্পতেই বলি, সেটা হচ্ছে ফারুকী ভাই একজন মানুষের মন তো আমরা বুঝতে পারি না, কিন্তু এই ক্যারেক্টারিস্টিক মানুষগুলো, এই বৈশিষ্ট্যের মানুষগুলো কিন্তু, ক্যারেক্টার মানুষগুলো কিন্তু কখনো হাঁটতে চায় না, বিজয়ের সাথে এরা উল্লাস করতে চায়। হয়তো পরিস্থিতি বুঝে উনি হয়তো সুইচ করেছেন, এটাও হতে পারে। আবার না, মন থেকেও একটা অনুভূতি, আমি ওনার মনের বিষয় জানি না, কিন্তু এটাও হতে পারে যে ওনার মন থেকে এই ধরনের একটা উপলব্ধি হয়েছে। কিন্তু ঠিক এই ভূমিকার জন্য তাকে এরকম একটা স্থানে, যেহেতু তার অতীত ইতিহাসটা আমাদের জানা আছে, এরকম একটা স্থানে এস্টাবলিশ করে দেওয়াটা, এটা আমাদের সাথে, এই রক্তের সাথে প্রতারণা আমি মনে করি। এবং এটা আমাদের যে ত্যাগ তিতিক্ষা ছিল, শুধু আমি না, আমি বলবো যে আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু যে ভাইরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের রক্তের সাথে এটা এক ধরনের প্রতারণা এবং বেইমানি আমি মনে করি। এবং এখান থেকে বাংলাদেশকে আমরা যে জায়গায় দেখতে চাই, আবারও যদি কখনো ডাক আসে যে বাংলাদেশ যদি তার পথ হারায়, তাহলে আমরা সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত। এবং আমার মনে প্রাণে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছি, যদি কখনো প্রয়োজন হয় যে আবারও যদি ওই বাংলাদেশ পথ হারায়, তাহলে যদি আবার ছাত্র জনতা এইভাবে লড়াই শুরু করে, সেখানে আমার ভূমিকা থাকবে। মা কেমন আছে এখন? আমার মা এখনো পরিপূর্ণ সুস্থ না। আমি ঠিক গত মাসে আবার ইবনে সিনাতে ভর্তি করিয়েছিলাম। আপনি হাঁটতে পারেন ঠিকমতো? আমি হাঁটি, কিন্তু এখনো ব্যথা অনুভব করি, এবং ফুলা এটা এখনো আছে। ডক্টরের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে, ডক্টর অভয় দিয়ে যাচ্ছেন যে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে, এবং স্বাভাবিকভাবে এখন হাঁটছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রত্যাশিত অনেক কিছুই হয়তো বা হবে না, কিন্তু তারপরেও আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা তো অন্ততপক্ষে
আপনাদেরকে সম্মান স্যালুট যতটুকুই দেই না কেন সেটাও কম হয়ে যাবে, কারণ একদম রাজপথের লড়াকু সৈনিক আপনারা ছিলেন। আপনাদের মধ্য থেকেই আপনাদের কোনো সহযোদ্ধা, কেউ ছিলেন মুগ্ধ, কেউ আবু সাইদ, কেউ ফারহান, আবার ছোট্ট শিশুগুলো বারান্দায় গিয়ে আকাশের হেলিকপ্টার দেখতে গিয়েও গুলিবিদ্ধ হয়েছে। সবই ছিল এই জুলাই গণবিপ্লবে। আজকের দিনের পর থেকে আর কি প্রত্যাশা, কোনো বিশেষ প্রত্যাশা আছে কিনা, আপনার ব্যক্তিগত কোনো চাওয়া আছে কিনা এই দেশটার কাছে অথবা আপনার পরিবারের জন্য? এটা একেবারে যদি বলেন আমার ব্যক্তিগত কোনো চাওয়া, আমি বলবো আমার ব্যক্তিগত কোনো চাওয়া দেখে আমি আন্দোলনে যোগ দেইনি, এবং এখন পর্যন্ত আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই। যে চাওয়াটা আছে সেটা হচ্ছে একেবারে সামগ্রিক বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছি। কেন বললাম যে এরপরে আমরা দেখেছি যে আমি ছিলাম, তুমি ছিল না, ও তো ছিল, সে ছিল না, মানে এরকম একটা ক্রেডিট ভাগাভাগির একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে বা এখনো চলছে সেটা। রাইট। তো আপনার পায়ে একটা গুলি লেগেছে, আপনি অনেক দিন ধরে বাড়িতে ছিলেন না, আপনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এই জন্যই জানতে চাওয়া যে আপনি আসলে নিজের জায়গা থেকে কোনো কিছু চাচ্ছেন কিনা, এইটুকুই। আপনার সাথে কথা সূত্র ধরে আমি যদি বলি ভাই একটু, সেটা হচ্ছে যারা এই যে ক্রেডিট দাবি করছে ঠিক মুক্তিযুদ্ধের মতো করে, আমি যদি বলি আমি বিশ্বাস হতে পারে যে আমার বিশ্বাসটা সবসময় সঠিক হবে এরকম তো না, কিন্তু ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে যদি আমরা এদের যদি পিছনে আমরা যদি ঘাটি খোঁজ নেই, এর অনেকে আন্দোলনে ছিল না, ওই মুক্তিযুদ্ধের মতো যারা আসলে সত্যিকারী মুক্তিযুদ্ধরা কখনো বাংলাদেশ থেকে কিছু আশা করে মুক্তিযুদ্ধে যায় নাই, কিছু পাবে স্বাধীন হওয়ার পর। ঠিক একইভাবে এবার আমি মনে করি যারা এই দাবি দাওয়া নিচ্ছে এটা জাস্ট নিজস্ব কিছু সুবিধা আদায় করে নেওয়ার জন্য, সেটা যেই জায়গা থেকে দাবি করুক না কেন, যারা গিয়েছে এরা সম্পূর্ণ নিঃস্বার্থে গিয়েছে। আমরা যারা আন্দোলনে ছিলাম এখনো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব, যেখানে জুলুম থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে নিপীড়ন থাকবে না, একটা সুন্দর, যেখানে আমাদের দেশে একটা ভারতের আধিপত্য আছে। আমি বলি আমি জাস্ট ওইখানে ভুলে গিয়েছি, আমাদের তখন আন্দোলনের একটা পয়েন্টে ছিল ভারতের আধিপত্য থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সম্মানজনক একটা পাশের রাষ্ট্র হিসেবে তো তাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, তাদের সাথে আমাদের যে রাষ্ট্রের মধ্যে আছে বন্ধু সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্মানের, রাইট। এখানে কেউ প্রজা, কেউ প্রভু, এই ধরনের কোনো সম্পর্ক থাকবে, এটাই প্রতিবাদী ছিল জুলাই প্রতিবাদ। এটার বিরুদ্ধে আন্দোলনটাই ছিল হচ্ছে সেই ভারত আধিপত্য। তার মানে সবার পক্ষ থেকে আপনার এটাও প্রত্যাশা যে ওই আধিপত্যবাদটা যেন আর না থাকে, আমরা যেন শির দ্বারা উঁচু করে দাঁড়াতে পারি। জি, এরকম একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি। কামরুল হাসান, অনেক অনেক ধন্যবাদ। আসলে যখন আপনাদেরকে নিয়ে গল্পে বসি তখন এই গল্পগুলো অনেক লম্বা করে শুনতে ইচ্ছা করে, অনেক ডিটেইল শুনতে ইচ্ছা করে, কিন্তু আমার কাছে মনে হয় যে যতই শুনবো না কেন, যতই আপনারা বলবেন, এই গল্প আসলে ফুরাবে না। তবে আমরা আমাদের জায়গা থেকে ওই প্রত্যাশিত বাংলাদেশটা যদি আপনাদেরকে দিতে পারি, সেই বাংলাদেশটা হবে আমাদের সবার জন্য সুন্দর এক সোনার বাংলাদেশ, যেটা আমরা বলি। যারা শুনবেন, বিশেষ করে যে সরকার যারা আছেন, তারা যদি আমাদের বক্তব্যগুলো শুনেন, একেবারে আমাদের নিজস্ব চাওয়া এইটুকু যে আমাদের যে ভাইরা আহত হয়েছেন, এখনও বিছানায় আছেন, চিকিৎসার অভাবে, অর্থের অভাবে চিকিৎসা চালাতে পারছেন না, চিকিৎসার খরচ মেটাতে পারছেন না, আপনারা দ্রুত উদ্যোগ নেন। তাদেরকে বিদেশে পাঠাতে হলে যেখানে গেলে উপযুক্ত চিকিৎসা পাবে, সে চিকিৎসাটুকু যেন তারা পায়, এটা তাদের অধিকার, এটা তাদের সম্মান অধিকার। এবং যারা নিহত হয়েছেন, যে পরিবারগুলো অসহায়, তাদেরকে যদি আর্থিক সাপোর্ট প্রয়োজন হয়, আছে, এটাও আমি বলবো যে মুখে কোনো উদ্যোগ না, মুখের ভাষা দিয়ে মন ভুলিয়ে আসলে তো পেট ভরা যায় না। বাস্তবতার আলোকে সঠিক উদ্যোগ নিয়ে সেই প্রত্যাশাটুকু থাকবে আমার নতুন বাংলাদেশের কাছ থেকে। জি, প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা শুনছিলাম জুলাই গণবিপ্লব, গণ অভ্যুত্থানের একজন লড়াকু সৈনিক কামরুল হাসানের গল্প। আমরা সেই বুলেটটাও আপনাদেরকে দেখিয়েছি। আমরা চাই এই মানুষগুলো যেই প্রত্যাশা নিয়ে, যেই শক্তি নিয়ে, যেই সাহস নিয়ে, যেই উচ্ছ্বাস নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, যে আমাদের অধিকার, আমাদের টিকে থাকার অধিকার, কথা বলবার অধিকার এবং আইনের শাসন, এবং সবশেষে যারা আহত হয়েছে সেই আহত পরিবারদের পাশে থাকবার যেই আকুতি, সেটাও কিন্তু আমরা সেই কামরুল হাসানের কণ্ঠে শুনলাম। এই সব প্রত্যাশাগুলো পূরণ হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে,
আমরা দোয়া করছি। একই সঙ্গে যারা এই মুহূর্তে বিভিন্ন পজিশন হোল্ড করে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন, তাদের কাছেও আমরা বিনীত অনুরোধ করছি। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।